দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা এবার ক্লাস 12-এ উঠলে তাদের এবার নতুন সেমিস্টার মানে থার্ড সেমিস্টারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, প্রথমে আমি আদরণী যে গল্পটি রয়েছে সেই গল্পটি আমি লাইন ধরে ধরে আলোচনা করেছি। এবার আমরা দ্বিতীয় পর্বে চলে আসবো, মানে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেখানে চলে আসবো। দেখো, প্রথমে এই অধ্যায়টির নাম অন্ধকার লেখাগুচ্ছ থাকলেও পর্ষদ কর্তৃক এই নামটি ধর্ম দেওয়া হয়েছে। যাই হোক, এটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। এবং তার আগে বলে দিই, তোমাদের এই কবিতার যে কবি রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা সামান্য একটু জেনে নেব। শুধু তাই নয়, এই কবিতাটি কেন লিখেছিলেন আমাদের কবি সেই ব্যাপারটিও আমরা একটু খোলাসা করে নেব। এবং তারপর আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করার পর শেষে তোমাদের জন্য থাকবে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তো অনেকগুলি ব্যাপার রয়েছে এখানে এই ভিডিওটিতে। তো চলো তাহলে প্রথমে আমরা আগে এই কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের কাছে সংক্ষেপে শ্রীজাত নামেই পরিচিত, তিনি 1975 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি মূলত লেখক বা কবি হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন 90-এর দশকের গোড়ার দিকেই। অল্প সময়ের মধ্যে এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা সংক্ষেপে শ্রীজাত, তিনি বাংলা সাহিত্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলতে পেরেছিলেন। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই এই যে শ্রীজাত আমাদের যে কবি রয়েছে, সেই শ্রীজাত ছোটবেলা থেকেই একটি সঙ্গীত চর্চার যে পরিবার, দেখো প্রত্যেক পরিবারে তো সঙ্গীত চর্চা হয় না বা সঙ্গীত নিয়ে সবাই ঘাটাঘাটিও করে না, কিন্তু আমরা দেখতে পাই শ্রীজাতর যে পরিবার ছিল সেই পরিবার মূলত সঙ্গীত চর্চা নিয়েই তারা বেশি সময় অতিবাহিত করতেন। তার পিতামহ ছিলেন বিশিষ্ট সঙ্গীত আচার্য তারাপদ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজাতের মা ছিল গানের জগতের একজন খ্যাতনামা শিল্পী শ্রীলা বন্দ্যোপাধ্যায়। কলকাতার গড়িয়া, দেখো গড়িয়ার নাম তোমরা সবাই শুনেছো কম বেশি। তো সেই কলকাতার গড়িয়াতে এই শ্রীজাত জন্মগ্রহণ করেছিলেন এবং প্রথম দিকে তিনি ছোটবেলায় যাদবপুরেই যে পাঠশালা, সেই যাদবপুর পাঠশালাতেই তিনি পড়াশোনা শুরু করেছিলেন। পরে অবশ্য আমরা দেখতে পাই তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক বা বিএ পাস করেছিলেন। তার লেখা প্রথম বই ছিল শেষ চিঠি। এই বইটি 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তার অন্যান্য লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ছোটদের চিড়িয়াখানা, দু চার কথা, বর্ষা মঙ্গল, অকাল বৈশাখী, কফির নামটি আইরিশ, প্রেমের কবিতা, লিখতে হলে ভদ্রভাবে লিখুন, উড়ন্ত সব জোকার, বান্ধবী গাছ, অন্ধকার লেখাগুচ্ছ প্রভৃতি উল্লেখযোগ্য। দেখো প্রচুর লিখেছে, আমরা কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্যের নামই বললাম। আমরা লক্ষ্য করেছিলাম শ্রীজাত গীতিকার হিসাবেও বেশ খ্যাতি অর্জন করেছে। গীতিকার কাকে বলে তোমাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। তিনি বেশ কিছু চলচ্চিত্রে গান লিখেছিলেন, যেই গানগুলি এখনো আমাদের বাড়িতে বা মোবাইলে অনেকের বাজে। তিনি বেশ কিছু সিনেমায় গান লিখেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা এখনই বললে পরে তোমাদের বলবে স্যার আমরা তো এগুলো দেখেছি কয়েকটি। যেমন মনে করো অটোগ্রাফ, জানি দেখা হবে, মিশর রহস্য, উড়ো চিঠি, ইতি মৃলানীলি, একলা আকাশ ইত্যাদি। তিনি অভিনয় করেছিলেন, মানে অভিনয় জগতেও তিনি পা রেখেছিলেন। দেখো সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমা এসেছিল 2016 খ্রিস্টাব্দে। সিনেমাটির নাম ছিল জুলফিকার। সেই জুলফিকার সিনেমায় আমরা দেব, প্রসেনজিৎ, অঙ্কুশ ইত্যাদি বিভিন্ন নায়কদের দেখেছিলাম। তো সেখানে আমরা এই শ্রীজাতকেও অভিনয় করতে দেখেছিলাম। শ্রীজাত মূলত কবি হিসাবেই খ্যাতনামা ছিল এবং তার কবিতায় আমরা লক্ষ্য করেছি শব্দগুলি সহজ সরল হলেও
সেই শব্দগুলির ভাব অত্যন্ত গম্ভীর ছিল। তাছাড়াও তিনি তার কবিতাগুলিতে মূলত সাধারণ শ্রমজীবী মানুষের কথাই, শ্রমজীবী ছেড়েই দিলাম, সাধারণ নরমাল মানুষের কথাই তিনি ব্যক্ত করেছিলেন। 2004 সালে লেখা উড়ন্ত সব জোকার, এই যে কাব্যগ্রন্থটি তিনি লিখেছিলেন, সেই লেখাটির জন্য তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন। শুধু আনন্দ পুরস্কার নয়, তিনি কৃত্তিবাস পুরস্কারও পেয়েছিলেন। 2014 সালে যে মিশর রহস্য নামক সিনেমা বেরিয়েছিল, সেই সিনেমায় বালির শহর একটি গান লিখেছিলেন তিনি। এই বালির শহর নামে যে গানটি লিখেছিলেন, সেই গানটি লেখার জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন। বর্তমানকালেও আমরা এই শ্রীজাতকে ফেসবুক এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল রয়েছে, সেখানে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে তার মতবাদ প্রকাশ করতে দেখে থাকি। আমাদের এই কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 নম্বর কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি আমাদের কবি কেন লিখেছিলেন, তার মাথায় হঠাৎ এই ধরনের কবিতা লেখার বাসনা বা ইচ্ছা কেন জাগলো, সেই ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব। তোমাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের একজন প্রবাসী লেখক ছিলেন অভিজিৎ রায়। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তিনি লেখালেখি ছাড়াও নিজে একটি ওয়েবসাইটও খুলেছিলেন, যেই ওয়েবসাইটে তিনি বিজ্ঞান, ধর্ম ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে তিনি লেখালেখি চালিয়ে যেতেন। বাংলাদেশের যে মৌলবাদীদের একটি দল ছিল, মূলত বলতে পারো তারা জঙ্গি সংগঠন বা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত। এই যে মৌলবাদী একটি সংগঠন ছিল, সেই মৌলবাদী সংগঠনেরা এই অভিজিৎ রায়ের যে লেখালেখি বা তিনি যে ওয়েবসাইটে বিভিন্ন কিছু লিখতেন, সেগুলি তারা মোটেই পছন্দ করতো না। এই কারণে অভিজিৎ রায়কে তারা বেশ কয়েকবার খুনের হুমকিও দিয়েছিল। যেহেতু অভিজিৎ রায় দেশের বাইরে থাকতেন, মানে বাংলাদেশের বাইরে থাকতেন, তাই হয়তো সেভাবে কিছু তারা করে উঠতে পারছিল না। কিন্তু অভিজিৎ রায়ের বাবা এবং মা থাকতেন বাংলাদেশে, এবং তার বাবা মায়ের একবার অসুখ হয়। সেই অসুস্থ বাবা মাকে অভিজিৎ রায় বাংলাদেশে দেখতে এসেছিলেন, এবং যখন তিনি বাংলাদেশে তার বাবা মাকে দেখতে আসলেন, সেই সময় চলছিল বাংলাদেশে বই মেলা। তো সেই বই মেলাতে একবার ভাবলো অভিজিৎ রায় যে যাই একবার বাংলাদেশের বই মেলার একটু স্বাদ গ্রহণ করে আসি। কিন্তু তিনি বিদেশে থাকার সময়টিতে বুঝতে পারেননি যে বাংলাদেশ এখন চিরতরে বদলে গিয়েছে। এই যে অভিজিৎ রায় বাংলাদেশে এসেছিল, এই অভিজিৎ রায়ের চারিদিকে বাংলাদেশে পাতা ছিল মৃত্যুর ফাঁদ। বাংলাদেশের বইমেলায় তিনি ঘুরলেন ফিরলেন, আনন্দ ফুর্তি ইত্যাদি বিভিন্নভাবে বইয়ের স্বাদ গ্রহণ করলেন, এবং এই বইমেলা থেকে বের হওয়ার সময় এই যে দুষ্কৃতীরা, এই দুষ্কৃতীরা অভিজিৎ রায়কে কিডন্যাপ করেছিল। শুধু তাই নয়, তারা অভিজিৎ রায়ের উপর হামলা করেছিল, এবং এই হামলার ফলে অভিজিৎ রায় দীর্ঘদিন হাসপাতালে জীবন নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন চিকিৎসা করার ফলেও তিনি সুস্থ হয়ে ওঠেননি, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। অবশ্য আমরা এর আগেও লক্ষ্য করেছি 2013 সালে, সালটি খুব কাছাকাছি তোমাদের, 2013 সালে এই মৌলবাদীদের হাতেই মৃত্যু হয়েছিল ব্লগার, ব্লগার মানে তো তোমরা সবাই বুঝো, সেই ব্লগার রাজীব হায়দারের। ঠিক তার 2 বছর পরে, অর্থাৎ 2015 সালে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই কেন জানি না হঠাৎ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছিল ব্লগার বা লেখকদের ওপর হামলা বা তাদেরকে হত্যা করার একটা মানসিকতা। সেই 2015 সালেই 30শে মার্চ খুন হয়েছিল আর একজন ব্লগার, তার নাম হলো ওয়াশিকুর রহমান বাবু। সেই বছর মানে 2015 সালে মোট 5 জন ব্লগারের
মৃত্যু হয়েছিল। পরের বছরও অর্থাৎ 2016 সালেও সমানভাবে এই হত্যালীলা চলতে থাকে। এইভাবে হত্যা হওয়ার ফলে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং বলা বাহুল্য সেই আগুন চলে আসে কলকাতাতেও। আমাদের কবি শ্রীজাতর মনেও এই যে হত্যালীলা, এই হত্যালীলার ছায়া পড়েছিল বা প্রভাব পড়েছিল। তিনি সেই সময়টিতে আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভিজিৎ রায়ের হত্যার পরেই আমি এই অন্ধকার লেখাগুচ্ছ লিখতে শুরু করলাম। আসলে এই কাব্য সাধারণ মানুষকে ভাবতে শেখায়। এবারে আমরা কি করব বলতো? এবারে আমরা এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব। তাহলে শুরু করছি কবিতার রিডিং। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। আমরা প্রথমে এই 4 লাইনের অর্থ বুঝে নিব, তারপর আমরা পরবর্তী লাইনগুলোতে প্রবেশ করব। চলো তাহলে এই 4 লাইনের অর্থ আমরা দেখে নেই। আব্দুল করিম খাঁ ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। তিনি এবং তার ভাই মিলে কিরানা ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তরপ্রদেশের কাইরানা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধু গান গাইতেন না, তিনি সারেঙ্গি, রুদ্রবীণা, সেতার, তবলা ইত্যাদি বাজাতেন। তাই কবি আমাদের প্রথম লাইনেই বলেছে, দেখো, আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল গান। আবার তিনি পরের লাইনে বলেছেন, আমাদের যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার করেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পেরেছিলেন। আইনস্টাইন ছিলেন একজন বিখ্যাত নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি প্রথম বলেছিলেন ভর ও শক্তিতে রূপান্তরিত হতে পারে। তিনি আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সূত্র আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই আইনস্টাইনই বিজ্ঞানের শাখায় ভর করে পৃথিবী জয় করেছিলেন। তিনি তৃতীয় লাইনেই বলেছেন, মানে কবি আমাদের তৃতীয় লাইনেই বলেছেন, সাধক কবিরের জীবনের লক্ষ্য ছিল সত্যের পথে চলা। তার ধর্ম ছিল মূলত সত্যকে বয়ান করা। কবিরকে তো আমরা সবাই চিনি কম বেশি। তিনি বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভক্তি ও সুফি আন্দোলনকে প্রভাবিত করেছিলেন। এই কবির প্রত্যেক মানুষকে সত্যের পথে চলতে বলেছিলেন। তার কবিতা ও গানগুলি কবিরের লেখা দোহা নামেই পরিচিত। সেই কবিরের জীবন আবর্তিত হয়েছিল মানবপ্রেমকে কেন্দ্র করেই। তাই কবি আমাদের চতুর্থ লাইনে বলেছিলেন, পৃথিবীতে এত বৈচিত্র্য, তবুও বাতাসের ধর্ম হলো সব জায়গাতেই বয়ে চলা। তেমনি এই সমাজের মানুষদের কবি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে চলতে বলেছেন। এবার আমরা তার পরের আরো 4টি লাইন পড়ে নেব। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নূতন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এবার এই 4টি যে লাইন রয়েছে, এই 4টি লাইনের অর্থ আমরা দেখে নেব। প্রথমেই আমাদের কবি উল্লেখ করেছিলেন চিত্রকলার শিল্পী ভ্যান গঘের কথা। ভ্যান গঘ ছিলেন একজন বিখ্যাত ডাচ শিল্পী। তিনি নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবন ছিল ছন্নছাড়া প্রকৃতির। কিছুদিন তিনি ধর্মপ্রচারের কাজে মনোনিবেশ করেছিলেন, কিন্তু ধর্মপ্রচার বেশি দিন তিনি করেননি। তারপরেই তার মন কনভার্ট হয়ে গিয়েছিল
ছবি আঁকার প্রতি, অর্থাৎ তিনি ছবি আঁকতেই বেশি ভালোবাসতেন। তিনি তার ভাইকে ভীষণ ভালোবাসতেন এবং তার মৃত্যুর পর তার ভাই তার ছবিগুলিকে বিশ্ববিখ্যাত করে তুলেছিলেন। এই ভ্যান গঘই নিজের বন্দুক দিয়ে নিজে আত্মহত্যা করেছিলেন। এই ভ্যান গঘ সব সময় স্বপ্নের জগতে বিভোর হয়ে থাকতেন। তারপরেই দেখো কবি বলেছেন বিশ্ববিখ্যাত কবি বা বলতে পারো বিপ্লবী কবি গার্সিয়া লোরকার কথা। তিনি কবিতা লিখতে পছন্দ করতেন। তিনি সব সময় লিখতেন প্রতিবাদের কবিতা, বেঁচে থাকার কবিতা এবং তার সাথে তিনি ভালোবাসার কবিতাও লিখতেন। স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি গার্সিয়া লোরেকা স্পেনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শারীরিকভাবে দুর্বল, তাই আমরা দেখেছি তাকে তার পরিবার থেকে মাঠে যেতে দিত না। তাই তিনি বাড়ির উঠানেই থাকতেন সব সময়। একাকিত্ব তার জন্য তাকে কুরে কুরে খেয়েছিল এবং এই একাকিত্বের ফলেই তিনি তার স্বপ্নের জগতে একটি পৃথিবী তৈরি করেছিল। তিনি যেহেতু প্রতিবাদের কবিতা লিখতেন, তাই সেই সময়কার বা তৎকালীন সরকার জেনারেল ফ্রাঙ্কোর সেনারা তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গুলিবিদ্ধ করে হত্যা করেছিল। সেই বিখ্যাত কবি বা বিপ্লবী কবি লোরকার কথাই আমাদের কবি শ্রীজাত এই কবিতায় তুলে ধরেছেন। যেই বিপ্লবী কবি মানুষকে নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিল। দেখো ঠিক তার পরের লাইনে শ্রীজাত বলেছেন লেনিনের কথা। তিনি বলেছেন লেনিনের ধর্ম ছিল নূতন পতাকা। আসলে লেনিন রুশ বিপ্লবের সময় প্রত্যেক মানুষকে বা বলতে পারো প্রত্যেক শ্রমজীবী মানুষকে এক হতে বলেছিলেন। তিনি রাশিয়ার অক্টোবর বিপ্লবের বলশেভিকদের নেতা ছিলেন। তিনি রাশিয়ার নিকটবর্তী যে দেশগুলি, সেই দেশগুলিকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিলেন। পৃথিবীতে কমিউনিস্ট পার্টির দ্বারা পরিচালিত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার তিনি ছিলেন প্রধান বা বলতে পারো তিনি ছিলেন পথ প্রদর্শক। সেই লেনিনই সকল মানুষকে ভেদাভেদের উপরে গিয়ে নূতন দিনের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। তাই কবি বলেছেন সমাজে যা কিছু কলুষিত, সেই কলুষিত জিনিসকে প্রতিবাদ করে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ কবি মনে করেন আগুন কেবল পোড়াতেই জানে, তার ধর্ম স্থির, মানে সে এই ভস্ম করা ছাড়া আর কিছুই পারে না। যুগ যুগ ধরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আগুনের ধর্মের কোনো পরিবর্তন হয়নি। এবারে আমরা যে তৃতীয় চারটি লাইন রয়েছে, মানে আমাদের 8টি লাইন হলো, তো এবার আমরা তৃতীয় নম্বরে আসব। যে 4টি লাইন রয়েছে সেই 4টি লাইন দেখে নেব। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মের পথে কেন অপব্যয়। এবারে আমরা এই 4টি লাইনের অর্থ দেখে নেব। এই জায়গায় কবি শ্রীজাত আমাদের বলতে চেয়েছেন ধর্ম হলো এমন এক শক্তি যা মানুষকে ধারণ করে রাখে। ধর্মই হলো সত্য। প্রকৃত ধর্মের আসলে মূল কথা হলো একত্রে অবস্থান। এই পৃথিবীতে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন জাতের বা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে একত্রে বসবাস করছে। এ ওকে সে তাকে এই গ্রহে জায়গা করে দেয়। কবি তাই জিজ্ঞাসা করেছেন কেন তবে তোমাকে অন্য পথ ভাবায়। আমরা দেখতে পাই কিছু স্বার্থবাদী মানুষ বা স্বার্থলোভী মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে গন্ডগোল
বাঁধিয়ে দেয় এবং তারা সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ক্রমাগত বাঁধিয়েই চলেছে। ফলে সমাজে বেড়ে চলেছে নিয়মিত অন্যায়, অত্যাচার, অবিচার ইত্যাদি। এবারে আমরা শেষ যে দুটি লাইন রয়েছে সেই দুটি লাইন দেখে নেব এবং তারপর আমরা একটু কবিতার আলোচনায় ফিরব। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, জানো সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। এবারে আমরা আলোচনায় ফিরব। আমরা একটু আগেই বললাম বা আমরা জানি ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। আমরা এই কবিতায় দেখলাম বাতাসের ধর্ম হলো নিয়মিত প্রবাহিত হওয়া, আগুনের ধর্ম হলো ভস্মীভূত করা। পৃথিবীর প্রতিটি উপাদানের মধ্যে আছে অসাধারণ বৈচিত্র্য, কিন্তু কিছু কিছু স্বার্থবাদী ব্যক্তি পৃথিবী জুড়ে ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করেছে। দখল করতে চাইছে তারা অন্যের অস্তিত্বকে। আসলে কি বলতো, প্রকৃত ধর্ম কখনোই দখলের কথা বলে না, কখনোই সেই ধর্ম বিভেদের কথা বলে না। কবি তাই বলেছিলেন, মানুষের হত্যা লীলায় মেতে ওঠা যে মানসিকতা, সেই মানসিকতাই হলো প্রাতিষ্ঠানিকতা। কবি শ্রীজাত তাই এই প্রাতিষ্ঠানিকতাকে কঠোর ভাষায় বা তীব্র ভাষায় কটাক্ষ করেছেন এই কবিতায়। দেখো, আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে এই কবিতা মূলত তোমাদের কাছে আলোচনা করে দিলাম। এবারে আমরা এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের কাছে হাজির হব। তারপর আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে আলোচনা এই পর্যন্তই। এবারে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নেব। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি একটি। রূপক কবিতা, সাংকেতিক কবিতা, সনেট কবিতা, ব্যালাড। সঠিক উত্তর এটি সনেট কবিতা। আব্দুল করিম খাঁ প্রতিষ্ঠিত সাঙ্গীতিক ঘরানাটার নাম কি? মাইহার ঘরানা, বিষ্ণুপুরী ঘরানা, কিরানা ঘরানা, লখনৌ ঘরানা। সঠিক উত্তর কিরানা ঘরানা। কবিতা অনুসারে আইনস্টাইনের ধর্ম ছিল গান, উন্মাদনা, নতুন পতাকা, দিগন্ত পেরোনো। সঠিক উত্তর দিগন্ত পেরোনো। আইনস্টাইন পৃথিবী জোড়া খ্যাতি অর্জন করেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপর কাজ করার জন্য, বোসন কণা আবিষ্কারের জন্য, আপেক্ষিকতাবাদের জনক হিসাবে, অভিকর্ষজ ত্বরণের ওপর কাজ করার জন্য। সঠিক উত্তর আপেক্ষিকতাবাদের জনক হিসাবে। আইনস্টাইন জাতিতে ছিলেন হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান। সঠিক উত্তর ইহুদি। কবিতাটিতে কার ধর্ম বলা হয়েছে সত্যের বয়ান? বাতাসের, লেলিনের, কবিরের, আগুনের। সঠিক উত্তর কবিরের। কবিরের দর্শন প্রভাবিত করেছিল ভক্তি আন্দোলনকে, সুফিবাদকে, শিখ ধর্মকে, হিন্দু ধর্মকে। সঠিক উত্তর ভক্তি আন্দোলনকে। কবির তার দোহাগুলি রচনা করেছিলেন মূলত সংস্কৃত ভাষায়, ভোজপুরি ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়। সঠিক উত্তর হিন্দি ভাষায়। আব্দুল করিম খাঁ জন্মগ্রহণ করেন 1817 সালে, 1879 সালে, 1822 সালে, 1872 সালে। সঠিক উত্তর 1872 সালে। কবিতা অনুসারে কার ধর্ম ছিল গান? কবিরের, আব্দুল করিম খাঁর, লেলিনের, ভ্যান গঘের। সঠিক উত্তর আব্দুল করিম খাঁর। আব্দুল করিম খাঁ যে সময়ের ব্যক্তি ছিলেন তা হল ঊনবিংশ শতক, বিংশ শতক, অষ্টাদশ শতক, পঞ্চদশ শতক।
সঠিক উত্তর ঊনবিংশ শতক। আব্দুল করিম খাঁ কোন রাজার দরবারের সঙ্গীত শিল্পী ছিলেন? মহীশূর, বরোদা, ত্রিপুরা, সৌরাষ্ট্র। সঠিক উত্তর বরোদা। আইনস্টাইন ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়নবিদক, ভূতাত্ত্বিক। সঠিক উত্তর পদার্থবিজ্ঞানী। আইনস্টাইন জন্মগ্রহণ করেন ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকায়, রাশিয়ায়। সঠিক উত্তর জার্মানিতে। আইনস্টাইনের সঙ্গে যে ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে তিনি হলেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু। কবিরের সময়কাল আনুমানিক চতুর্দশ শতক, পঞ্চদশ শতক, চতুর্দশ পঞ্চদশ শতক, ষোড়শ শতক। সঠিক উত্তর চতুর্দশ পঞ্চদশ শতক। অনুমান করা হয় কবির জাতিতে ছিলেন হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ। সঠিক উত্তর মুসলিম। আলোচ্য কবিতায় বাতাসের ধর্ম বলতে বোঝানো হয়েছে থেমে থাকাকে, বয়ে চলাকে, স্তব্ধ হয়ে যাওয়াকে, চঞ্চলতাকে। সঠিক উত্তর বয়ে চলাকে। এত এত ধর্ম তারা কিভাবে থাকে? অপশনগুলি দেখো। ছড়িয়ে ছিটিয়ে, একই গ্রহে সহাবস্থান করে, একই গ্রহে বিচ্ছিন্নভাবে, পারস্পরিক শত্রুতার বেশে। সঠিক উত্তর একই গ্রহে সহাবস্থান করে। অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন 1817 সালে, 1879 সালে, 1822 সালে, 1872 সালে। সঠিক উত্তর 1879 সালে। ভ্যান গগ জন্মগ্রহণ করেন 1921 সালে, 1879 সালে, 1822 সালে, 1854 সালে। সঠিক উত্তর 1822 সালে। লেনিনের মৃত্যু হয় 1922 সালে, 1917 সালে, 1924 সালে, 1919 সালে। সঠিক উত্তর 1924 সালে। লেনিন যুক্ত ছিলেন ফরাসি বিপ্লবের সঙ্গে, আমেরিকার গৃহযুদ্ধের সঙ্গে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, রাশিয়ার বলশেভিক বিপ্লবের সঙ্গে। সঠিক উত্তর রাশিয়ার বলশেভিক বিপ্লবের সঙ্গে। ভ্যান গগ ড্যাশ জন্মগ্রহণ করেন, মানে কোথায় জন্মগ্রহণ করেন? স্পেনে, ইতালিতে, নেদারল্যান্ডে, ফ্রান্সে। সঠিক উত্তর নেদারল্যান্ডসে। গার্সিয়া লোরকা ছিলেন একজন ড্যাশ বিপ্লবী, চিত্রকর, ঔপন্যাসিক, কবি। সঠিক উত্তর কবি। কবির ছিলেন একজন পীর, মরমী কবি ও দার্শনিক, ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক। সঠিক উত্তর মরমী কবি ও দার্শনিক। আগুনের কোন ধর্মের কথা কবিতাটিতে বলা হয়েছে? পরিব্যাপ্ত হওয়া, গ্রাস করা, ভস্মীভূত করা, এগুলির সবকটি। সঠিক উত্তর ভস্মীভূত করা। ভ্যান গগ মারা যান আত্মহত্যার কারণে, স্পেনের গৃহযুদ্ধের সময় জাতীয়তাবাদী আন্দোলনকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে, দুর্ঘটনায়, নাকি বয়সজনিত কারণে? সঠিক উত্তর আত্মহত্যার কারণে। কবিরের ধর্ম ছিল ইসলাম, সত্যের বয়ান, মানবপ্রেম, হিন্দুত্ব। সঠিক উত্তর সত্যের বয়ান।
গার্সিয়া লোরকা ড্যাশ হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান? জেনারেল ফ্রাঙ্কোর অনুগামীদের হাতে, বন্ধুদের হাতে, প্রেমিকার হাতে, শত্রুদের হাতে? সঠিক উত্তর জেনারেল ফ্রাঙ্কোর অনুগামীদের হাতে। ভ্যান গগ ছিলেন একজন ড্যাশ? চিত্রকর, কবি, ভাস্কর, ঔপন্যাসিক? সঠিক উত্তর চিত্রকর। গার্সিয়া লোরকার জন্ম রাশিয়ায়, ফ্রান্সে, ইতালিতে, স্পেনে? সঠিক উত্তর স্পেনে। লেনিন ছিলেন পুঁজিবাদী শাসন ব্যবস্থার প্রবর্তক, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তক, সামন্ততান্ত্রিক স্বাধীন ব্যবস্থার প্রবর্তক, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তক? সঠিক উত্তর সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তক। গার্সিয়া লোরকার জন্ম 1822 সালে, 1898 সালে, 1921 সালে, 1936 সালে? সঠিক উত্তর 1898 সালে। গার্সিয়া লোরকাকে হত্যা করা হয় 1936 সালে, 1898 সালে, 1921 সালে, 1924 সালে? সঠিক উত্তর 1936 সালে। আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সূত্র আবিষ্কারের জন্য, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কারের জন্য, আপেক্ষিকতাবাদের জন্য, পরমাণুর নিউক্লিয়াস বিশ্লেষণের জন্য? সঠিক উত্তর আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সূত্র আবিষ্কারের জন্য।